বহুদিন আগেকার কথা। চন্দরপুর নামের গ্রামে সঙ্গীতা নামের একটি মেয়ে থাকত। ও খুব মিষ্টি স্বভাবের মেয়ে ছিল। ও এতই সুন্দরী ছিল যে কেউ ওকে দেখলে প্রেমে পড়ে যেত। একদিন ও জল ভরে ফিরছিল। পথে ও একটা আহত সাপ দেখতে পায়। সে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক সাপ। ওই সাপটাকে দেখে সঙ্গীতা ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু সাপটা ওকে বলে, আমাকে সাহায্য করো, না হলে আমি মরে যাব। এই শুনে সঙ্গীতা দাঁড়িয়ে পড়ে আর ওর কাছে ফিরে যায় আর বলে, কে গো তুমি? তুমি তো অর্ধেক সাপ আর অর্ধেক মানুষ। তখন সাপটা বলে, আমি একটা ইচ্ছাধারী সাপ। আগে তুমি আমার চিকিৎসা করো, না হলে তো আমি মরেই যাব। তখন সঙ্গীতা জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কে করেছে? তখন সাপ বলে, একটা শিকারী পাখি আমাকে আহত করে দিয়েছে। অনেক কষ্ট করে আমি নিজের প্রাণ বাঁচিয়ে এসেছি। দয়া করে আমাকে সাহায্য করো আর আমাকে বাঁচাও। পাশের জঙ্গল থেকে কিছু জড়িবুটি নিয়ে এসো আর আমাকে বাঁচাও। সঙ্গীতা জঙ্গল থেকে জড়িবুটি এনে ওর ক্ষত জায়গায় লাগিয়ে দেয় আর রোজ ওই ইচ্ছাধারী সাপটার সেবা করে। তারপর কিছুদিন পর ও একদম সুস্থ হয়ে যায় আর বলে, সঙ্গীতা, তুমি খুব ভালো। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আজ যদি আমার সাপিনী বেঁচে থাকতো তাহলে সেও এরকমই করতো। আর ওর খুব মন খারাপ হয়ে যায়। সঙ্গীতা বলে, তুমি কেঁদো না। আচ্ছা তুমি বলো, তোমায় সাপিনীর কি হয়েছিল? সাপটা বলে, অনেক দিন আগের কথা। আমি আর আমার সাপিনী বর্ষায় নাচ করছিলাম। আর আমরা জানতাম না যে আমাদের নাচ করার জন্য সেখানে 100 বছর ধরে তপস্যা করছিল এক সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়ে যাবে। আর এমনটাই হলো। আমাদের দুজনের জন্যে সেই সাধু বাবার তপস্যা ভঙ্গ হয়ে গেল। সাধু বাবা বলল, কে তোমরা মূর্খ, যারা আমার তপস্যা ভঙ্গ করে দিলে? তখন আমরা দুজন ক্ষমা চাইলাম যে আমাদের ক্ষমা করে দাও। কিন্তু সাধু বাবা ভীষণ রেগেছিলেন। উনি বললেন, আমি অভিশাপ দিলাম, যেভাবে তোমরা আমার তপস্যা ভঙ্গ করেছো সেইভাবেই তুমি তোমার প্রেমকে হারিয়ে ফেলবে। আর সেখানেই আমার সাপিনীর মৃত্যু হয়ে গেল। আমি খুব কেঁদেছিলাম। অবশেষে সাধুর খুব দয়া হলো আর উনি বললেন, তোর সাপিনী মানুষ রূপে জন্ম নেবে। আমি বললাম, ধন্যবাদ বাবা। আর এই বলে আমি চলে গেলাম। সঙ্গীতা বলে, ঠিক আছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে তুমি যাতে তোমার ভালোবাসাকে তাড়াতাড়ি পেয়ে যাও। সঙ্গীতা বলে, ঠিক আছে, আমি এবার যাই, তুমি নিজের খেয়াল রেখো। সাপটা বলে, যদি কখনো তোমার আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি এই জঙ্গলেই থাকি। আমাকে ডেকে নিও, আমি চলে আসব। আর আমার নাম নাগরাজ। ঠিক আছে বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায়। আর রাতে যখন ও ঘুমোয় তখনও স্বপ্ন দেখে যে ও আগের জন্মে সাপিনী ছিল আর ওই সাপটার সাথেই নাচানাচি করছিল। তারপর সকালে উঠে ওই স্বপ্নটা ওর মনে ছিল। তখনও ভাবে, সাপের সঙ্গে থেকে আমি একটু বেশি ভেবে ফেলেছি। ও শুধুমাত্র কটা স্বপ্ন মনে করে কথাটা ভুলে যায়। কিন্তু সেদিন রাতে আবার ওই সাপটাকেও স্বপ্নে দেখতে পায়। সঙ্গীতা ভীষণ ভয় পেয়ে যায়। একদিনও ভাবে যে নাগরাজের কাছে গিয়ে আমার কথা বলতেই হবে যে এসব আমার সাথে কি হচ্ছে। পরের দিন ও জঙ্গলে যায় আর ওকে ডাকতে থাকে, নাগরাজ, কোথায় তুমি? আমি তোমার সাহায্য চাই। কিছুক্ষণের মধ্যেই নাগরাজ ওর সামনে চলে আসে আর বলে, বলো সঙ্গীতা। সঙ্গীতা বলে, জানি না কেন আমি রাতে স্বপ্ন দেখি যে আগে আমি অন্য কেউ ছিলাম আর তোমার সাথে কখনো নাচ করছিলাম আমার স্বপ্নে। নাগরাজ চিন্তায় পড়ে যায়, বলে যে, তুমি কি দেখেছো? আরে বলো। সঙ্গীতা বলে, আমি তোমার সাপিনী এটা স্বপ্নে দেখেছি। আর আর তুমি আমার নাগরাজ। আর কোনো সাধু আমাদের অভিশাপ দিচ্ছে আর আমি তোমার সামনে মরে যাচ্ছিলাম আর তুমি কিছুই করতে পারছিলে না। নাগরাজ বলে, ভগবান হয়তো আমার এত বছরের তপস্যার ফল দিয়ে দিয়েছেন। তোমার আবার জন্ম হয়েছে সঙ্গীতা। তারপর ওদের দুজনের মধ্যে ভালোবাসা হয়। তারপর সঙ্গীতা বলে, আরে সন্ধে হতে চলেছে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। নাগরাজ বলে, না, এবার আমরা একসাথে থাকবো। সঙ্গীতা বলে, আমাকে যেতে হবে, আমার মা হয়তো অপেক্ষা করছে। এখন নাগরাজ এই শর্তে যেতে দেয়
সঙ্গীতা, তোমাকে প্রতিদিন আমার সাথে দেখা করতে আসতে হবে। সঙ্গীতা বলে, ঠিক আছে। এইভাবেই প্রতিদিন ওরা দেখা করে। নাগরাজ একদিন সঙ্গীতাকে বলে, লুকিয়ে লুকিয়ে আর আমাদের দেখা করা উচিত না। আমি তোমাকে বিয়ে করতে চাই আর সারা জীবন তোমার সাথে একসঙ্গে থাকতে চাই। সঙ্গীতা বলে, আমিও এবার তোমার সাথেই থাকতে চাই, কিন্তু এখন এটা কিভাবে সম্ভব? নাগরাজ বলে, তুমি তোমার মায়ের সাথে কথা বলো যে আমি একজনকে ভালোবাসি আর তাকেই আমি বিয়ে করতে চাই। সঙ্গীতা বলে, কিন্তু গ্রামে আমরা একসাথে থাকবো কি করে? তুমি তো নাগরাজ, আর সমস্ত গ্রামবাসীরা তোমাকে ভয় পাবে। নাগরাজ বলে, ঠিক আছে, আমি মানুষের রূপ ধারণ করে নেব আর আমরা একসাথে থাকব। সঙ্গীতা বলে, ঠিক আছে। তারপর সঙ্গীতা ওর মাকে নিজের আর নাগরাজের ব্যাপারে বলে, মা, কবে থেকে আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। একটা ছেলেকে আমি ভালোবেসে ফেলেছি, সেও আমাকে ভালোবাসে। আমরা দুজন বিয়ে করতে চাই। আমাদের দুজনের বিয়ে দিয়ে দাও, তুমি আশীর্বাদ করো। তারপরও মা বলে, ঠিক আছে মা, তোরা খুশিতেই আমার খুশি। তারপর ওদের দুজনের বিয়ে হয়ে যায়। নাগরাজ একটা মানুষের রূপ ধারণ করে গ্রামে থাকতে লাগলো। নিজের নাম রাখে রামু। রামুকে গ্রামের লোকেরা খুব পছন্দ করত, কিন্তু প্রতিদিন রাত 12টায় ও সাপের রূপ ধারণ করে। একদিন রাতে সাপের রূপ ধারণ করছিল, তখন একজন গ্রামবাসী ওকে দেখে ফেলে সাপের রূপ ধারণ করতে। তখন সাপটা গ্রামবাসীকে কামড়ে দেয়। রামু সাপরূপে ওই গ্রামবাসীকে কামড়ায়, তার কারণ যাতে ওর ওই রহস্যটা গ্রামবাসীরা জানতে না পারে, যে আসলেও মানুষ নয়, একটা ইচ্ছাধারী সাপ। আর এইভাবেই প্রতিদিন গ্রামে মৃত্যুর লাইন লেগে যায়। যখন কোনো গ্রামবাসী রামুকে সাপ হতে দেখে ফেলে, তখনও তাকে কামড়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। সঙ্গীতারও এসব ভালো লাগে না, কারণ ও স্বামীর জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে। একদিন সঙ্গীতা অনেক বড় একটা সিদ্ধান্ত নেয় আর ওর মায়ের সাথে সেই সাধু বাবার কাছে যায়, যে অভিশাপ দিয়েছিল, যার অভিশাপের কারণে আগের জন্মে সঙ্গীতার মৃত্যু হয়েছিল। ও সাধু বাবার কাছে যায় আর বলে, সাধু বাবা, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই সাপিনী যার মৃত্যু হয়েছিল আপনার অভিশাপে। আমার পুনর্জন্ম হয়েছে। এখন ওই নাগরাজের সাথেই আমার বিয়ে হয়েছে, যাকে আমি আগের জন্মে হারিয়ে ফেলেছিলাম। সাধু বাবা, আমি এই কারণে এসেছি যে নাগরাজ এখন ভীষণ হিংস্র হয়ে গেছে। ও গ্রামবাসীদের নিজের ফনা দিয়ে ছোবল মারছে আর বেচারা গ্রামবাসীদের প্রতিদিন রাতে মৃত্যুর হাতে সঁপে দিচ্ছে। সাধু বাবা বলে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আমি তোমাদের সাথে যাব। এবার তো ওর মৃত্যু নিশ্চিত। আর সেই রাতে সাধু বাবা ওই গ্রামে যায়। আর যেই রামু সাপের রূপ ধারণ করছিল, সাধু বাবা তখন নিজের চোখ বন্ধ করে আর একটা বেজি প্রকট হয়। সাধু তাকে বলে, শোন বেজি, আজ তোকে এই অহংকারী নাগরাগের অহংকার ভঙ্গ করে দিতে হবে। আর বেজি ঝাঁপিয়ে পড়ল আর অনেকক্ষণ ধরে লড়াই চলতে থাকে। নাগরাজ চিৎকার করতে থাকে, সঙ্গীতা, ক্ষমা করে দাও, বাঁচাও আমাকে, আমি মরে যাব না হলে। সঙ্গীতা বলে, তুমি সেই দিনই আমার কাছে মরে গেছিলে, যেদিন থেকে তুমি গ্রামবাসীদের হত্যা শুরু করেছিলে। তুমি এরই যোগ্য, অবশ্যই তোমার মৃত্যু হওয়া উচিত। নাগরাজ বলে, মা, আমাকে বাঁচান, সাধু বাবা, ক্ষমা করে দিন আমাকে। কিন্তু কেউ ওর কথা শুনল না আর বেজিটা নাগরাজকে মেরে ফেলে। এভাবেই নাগরাজের খেলা শেষ হয়ে যায়। আর কাঁদতে কাঁদতে সঙ্গীতা সাধু বাবাকে বলে, আপনি না থাকলে না জানি কি হতো। এখানে সবাই মরে যেত, কেউ বেঁচে থাকতো না। সাধু বাবা আশীর্বাদ দিয়ে চলে যায়। তারপর সঙ্গীতা ওর মায়ের সাথে আনন্দ সহকারে থাকতে লাগলো। তাহলে বন্ধুরা, এরকম গল্প দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে তোমাদের কোনো গল্প মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরের গল্পে। বাই বাই।